ভাতার রাজনীতিতে কোনো যুব সমাজের কল্যাণ হতে পারে না, ভাতা দিয়ে হয় না, ডোল দিয়ে কোনো সমাজকে তোলা যায়নি। যাকে দেখতে নারীটা চলন বাঁকা এ কথা বললে তো হবে না। শিল্পের জন্য বড় লোকরা আছে, এমন বহু মানুষ আছেন যারা স্টিলের ফ্যাক্টরি তৈরি করবে বলে জমি নিয়ে জমি বেচে দেয়। এক হাতে তো তালি বাজে না, দুটো হাত লাগে। একটা হাত তার সরকার, আর একটা হাত তার দেশের সর্বোচ্চ আদালত। এটা আগে কিংবা পরে করা উচিত ছিল। এই জ্ঞানটা যখন আপনাদের আছে, তখন এর ন্যায্যতা এবং অন্যায্যতা সেই কথাটা বলুন। আইনের মূল কথাটা পানিশ করা নয়, আইনের মূল কথাটা হচ্ছে অপরাধীটাকে খুঁজে বের করা, সমাধান। উচ্ছ্বাস ভালো, এই উচ্ছ্বাসের পিছনে যে ব্যক্তিরা তাদের নিবেদন করেছিল তাদের ভুলে যাওয়াটা অন্যায়। এই স্যার, বর্তমানে যে সরকার চলছে তারা আজকেও যে বাজেট পেশ, সেখানে যুবসাথী বলে একটা প্রকল্পের যুবসাথী বলে একটা প্রকল্পের নাম তারা বলেছে। বেকার যারা রাজ্যে আছে তাদের 1,500 টাকা করে তারা ভাতা দেবে বলছে। নতুন নয়, বেকার ভাতা তো আগেও পেত। বেকার ভাতা দেওয়ার সিস্টেমটা আজকের সরকার তো করেনি। এই যে বেকার যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের 1,500 টাকা দিয়ে সন্তুষ্ট করে রাখা। দেখুন, বেকার ভাতা মানে হচ্ছে তো সরকারি কোষাগার থেকে কিছু টাকা কিছু মানুষকে দেওয়া। ভাতা, বেকার ভাতা, ভাতার রাজনীতিতে কোনো যুব সমাজের কল্যাণ হতে পারে না। সেই জন্যে এই যে মহাত্মা গান্ধী প্রকল্প যেটা করা হয়েছিল, পার্মানেন্ট অ্যাসেট তৈরি করার জন্য 100 দিনের কাজ প্লাস অ্যাসেট তৈরি, টাকাটা রাজ্যের কোষাগার কিংবা সরকারি কোষাগার থেকে যেত। দ্যাট ওয়াজ অ্যান আইডিয়াল থিং। ভাতা দিয়ে হয় না, ডোল দিয়ে কোনো সমাজকে তোলা যায়নি। পৃথিবীর ইতিহাস তা বলে না। তাহলে একদিকে যেখানে রাজ্য সরকার ডিএ মামলায় এতটা বঞ্চনা, আর অন্যদিকে ভাতার পর ভাতা, এটা কতটা যুক্তিযুক্ত? না, ভাতার পর ভাতা নিঃসন্দেহে তার একটা উদ্দেশ্য আছে। কিছু মানুষকে দিয়ে যদি সেই মানুষকে কিছু উপকার করা যায়, সেই মানুষকে উপকার করা যায়। অর্থনীতির দিক থেকেও এটা কথা বলা যায় যে বাজারে অর্থের যোগান দিলে প্রোডাকশন বাড়ে, বেশি করে লোক চাল কিনবে, চাল কুমড়ো কিনবে। টাকা যদি হাতে থাকে সিনেমায় যাবে লোক, ফিল্ম তৈরি হবে। টাকা যদি হাতে থাকে তাহলে অন্তত ফুটপাতে নতুন নতুন আপনার কাপড়ের দোকান তৈরি করা যাবে। এই কাপড়ের দোকান তাহলে এইখানেই পশ্চিমবঙ্গ থেমে থামবে? শিল্প কোথায় তাহলে? শিল্পের জন্য বড় লোকরা আছে। বড় লোক বলতে বাইরের রাজ্যের বলছেন? বাইরের কেন, আমাদের রাজ্যে বড় লোক আছে। তারা তাদের বৃত্তকে সেখানে নিয়োগ করুন, যাদের টাকা আছে তারা নিয়োগ করুন। সারা দেশেও আছে, তাদের নামের সঙ্গে আজকে সাধারণ মানুষও খুব পরিচিত, তারা করতে পারেন। এমন বহু মানুষ আছেন যারা স্টিলের ফ্যাক্টরি তৈরি করবে বলে জমি নিয়ে জমি বেচে দেয়, কিন্তু তারা বড় লোক কি, এবং তারা বিশ্বব্যাপী বন্দিত মানুষ, বিশ্বে পরিচিত মানুষ। যে কোনো সরকার এলে সেই ধরনের মানুষের মাথায় হাত থাকে। ওরা গরিব মানুষ নন। সুতরাং গরিব মানুষকে যদি 500 টাকা ভাতা দেওয়া হয়, যদিও আমি ভাতার রাজনীতির বিরুদ্ধে, কিন্তু 500 টাকা ভাতা দিয়ে দিলে ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নেই। আর বেকার ভাতাটা আজ যে সরকার তৈরি করেছে তাও সত্যি না, বেকার ভাতাটা তৈরি হয়েছিল অনেক আগে, তাই না? পরবর্তীকালে একটা সময় এসেছিল যখন ওই যে কি মহাত্মা গান্ধী এমআরজি, মহাত্মা গান্ধী কর্ম প্রকল্প, যেটাকে তুলে দেবে বলেছিল মোদী সরকার, সেটাকে বজায় রেখে দিয়েছিল। এখন আবার তার একটা মস্ত বড় কি নামটা হয়েছে, হ্যাঁ, জি রামজি, নতুন নাম।
এই বর্তমান যে ডিএ মামলাটা চলছে, এইখানে কি আপনি থাকলে অন্য কোনো উপায়, বা আপনি তখন কি আন্দাজ করতে পেরেছিলেন যে এতটা দীর্ঘ সময় লাগবে? দেখুন, এত দীর্ঘ সময় লাগবে বলতে পারে, তার মানে 16 থেকে 26, মানে 16 থেকে 26, তার মানে হচ্ছে কত বছর? 2016 থেকে 26, 10 বছর। 10 বছর, 1 দশক। 10 বছর আইনের লড়াইটা দীর্ঘায়িত হতে বাধ্য। এই 10টা বছর কিন্তু কর্মচারীদের জন্য দায়ী, এর জন্য না। কর্মচারীদের দায়ী করলে সেটা অন্যায় করা হবে। তার কারণ হচ্ছে রাজ্য সরকার এই মামলা নিয়ে বারবার মামলা করেছে এবং দেশের সর্বোচ্চ আদালত তারা ছেলেতে বিয়ে হবে কিনা, মেয়েতে বিয়ে হবে কিনা, এইসব মামলায় গুরুত্বপূর্ণভাবে শোনার জন্যে কাল শোনা হবে, পরশু শোনা হবে। ঠিক আছে, একটা মুসলমান মহিলাকে কটা তালাক দেওয়া যেতে পারে, এইসব নিয়ে ব্যস্ত ছিল। এই রুজির ব্যাপার নিয়ে দেশে সর্বোচ্চ আদালত মনে করেনি এগুলোকে শোনার দরকার। সুতরাং এর জন্যে কর্মচারীদের দায়ী করা যাবে না। নিঃসন্দেহে কথা বলা যেতে পারে যে কিন্তু এক হাতে তো তালি বাজে না, দুটো হাত লাগে। একটা হাত তার সরকার, আর একটা হাত তার দেশের সর্বোচ্চ আদালত। মানে এখানে কি কোথাও গিয়ে আপনি যে সর্বোচ্চ আদালত আছে তার ভূমিকা ওপরও প্রশ্ন তুলছেন? অফকোর্স তুলছি। আজকের প্রধান বিচারপতি বলছেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিস্ট্রয়েড। 10টা বছর যারা ডিএটা পাবে এই 10 বছরের মধ্যে, যারা এই মামলাটাকে করছে তাদের জিজ্ঞেস করুন তো তারা কতজন বেঁচে আছে। প্রথম দিকের অনেক সদস্য নেই বলছেন, অনেক মানুষ মারা গেছে। আপনি উল্লেখ করলেন যে যার সূত্র ধরে এই মামলার সূত্রপাত, হ্যাঁ, তিনি অবশ্য সরকারি কর্মচারী ছিলেন না, কিন্তু যারা সরকারি কর্মচারী, যারা ডিএটা প্রাপ্যর অধিকারী, এই 10 বছরে তাদের মধ্যে অনেকে তো মারা গেছেন। এখন তারা এটাকে পেতে গেলে তো সাকসেশন সার্টিফিকেট দরকার। আর এক মামলা কি, কে সাকসেশনটা আবার আমার পাচ্ছি না, অর্থাৎ একটা স্যুট তার অফস্যুট, একটা মামলা তার প্রতি মামলা। এই যে দীর্ঘদিনের কথাটা, মামলা তো শেষ হয় না কি? যেমন কিছু বংশের নিধন হয় না, তেমনি মামলা যার ঘরে ঢোকে তার তো সর্বনাশ হওয়া ছাড়া শেষ হয় না। এর মধ্যেই স্যার আমরা যে গুরুত্বপূর্ণ এবং আমি বলবো ইন্টারেস্টিং বিষয়টা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে পৌঁছালেন। তিনি সেখানে কালো কোট না হলেও কালো শাল, ডিএর জন্য না, তিনি এসআইআর জন্য গেছেন। কালো শাল তিনি গলায় ঝুলিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে কথাবার্তা বলছেন। এই বিষয়টা আমজাদ আলী কীভাবে দেখছেন? অপরাধটা কী করেছে? আরে মশাই, মুখার্জির জায়গায় মুখোপাধ্যায় লিখেছে, তাকে 7 দিন ধরে লাইনে দাঁড় করিয়ে রাখতে হবে। কি, যদি এই দেশে ভাষা সম্পর্কে কোনো জ্ঞান ভদ্রলোকের থাকতো তাহলে এই জিনিস হতো? ভদ্রলোক বলতে? হ্যাঁ, ভদ্রলোক বলতে না, আমি জ্ঞানেশ কুমারকে জিজ্ঞেস করছি। কেউ COOMAR লেখে, কেউ KUMAR লেখে, কী করবে? ইন্টেলিজেবল এইগুলো। এবং আমি আধার কার্ড নেব না, আমি ভোটার আই কার্ড নেব না, আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেব না। ইউ আর নট দ্য লর্ড। এই দেশের একজন, আমি প্রথম ক্ষমতা আছে, ক্ষমতাকে ব্যবহার করাটাও জানতে হয়, তার জন্যে প্রজ্ঞার দরকার হয়, তার জন্যে দেশের সামাজিক, অর্থনৈতিক এবং সামাজিক বিন্যাসের ব্যবস্থাটাকে জানার দরকার হয়। আই রিয়েলি ফিল পিটি ফর দিস জেন্টলম্যান। এই কথাটাকে নিয়ে মমতা ব্যানার্জি যেটা করেছে, আমি কিন্তু মমতা ব্যানার্জির বহু জিনিসের একেবারে যাকে বলতে পারেন তীব্র সমালোচক, কিন্তু ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী এই যে অন্যায় এবং অবিচার এবং যাকে বলা যেতে পারে এই আরবিট্রারি এক্সারসাইজ অফ পাওয়ার, তার বিরুদ্ধে একটা মুখ্যমন্ত্রী তো প্রতিবাদ করছে। বাংলার একটা মুখ্যমন্ত্রী
সে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে দিল্লিতে গিয়ে বাধ্য করতে পারে এবং তাদের, বাধ্য বলবো না আমি, বাধ্য কথাটা রাজি করানো। তাদের সহমত করাতে পারে যে এই মানুষটার বিরুদ্ধে ইমপিচমেন্ট করা দরকার। এটা তো করতে পারে। গায়ে কালো কী বলে এ উর্দি চড়িয়েছে, এই জন্যে তার সমালোচনা না করে তার সৎ সাহসটা, তার সৎ উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যের মধ্যে অনেকে বলছেন আগে করা উচিত ছিল। তা আপনার যখন জ্ঞান ছিল আপনারা জাননি কেন? আপনারা জাননি কেন? এটা আগে কিংবা পরে করা উচিত ছিল, এই জ্ঞানটা যখন আপনাদের আছে তখন এর ন্যায্যতা এবং অন্যায্যতা সেই কথাটা বলুন। যাকে দেখতে নারীটার চলন বাঁকা এ কথা বললে তো হবে না। কিন্তু মমতা ব্যানার্জি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এবং সে কিন্তু একজন উটকো ব্যক্তি হিসেবে যায়নি, শি হ্যাজ দ্যাট লিগাল কোয়ালিটি, শি ইজ অ্যান অ্যাডভোকেট, এ রেজিস্টার্ড অ্যাডভোকেট, তার কথা বলার অধিকার আছে। যদি তার কথা বলার অধিকার না থাকতো, যে সমস্ত বড় বড় রাজনৈতিক পণ্ডিতরা তার সম্পর্কে সমালোচনা করছে, নিশ্চয়ই সেই রাজনৈতিক পণ্ডিতরা ভারতবর্ষের যিনি প্রধান বিচারপতি তার থেকে বড় পণ্ডিত না। ভারতবর্ষের প্রধান বিচারপতি যদি মনে করতেন আমার সামনে এই মানুষটার অ্যাপিয়ার করার কোনো অধিকার নেই, তিনি তার মার্শালকে ডেকে বলতে পারতেন একে বের করে দিন, তা দেননি। Therefore it is an approval by the Chief Justice of India. আপনার পছন্দ হোক আর না হোক, এই সত্যটাকে আপনাকে মেনে নিতে হবে। আপনার পছন্দ হোক আর না হোক, একজন মুখ্যমন্ত্রী এই যে অবিচারটা চলছে, সেই অবিচারের বিরুদ্ধে সে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। এবং এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, হিন্দুদের জন্যও করা হচ্ছে। মুখার্জিরা নিশ্চয়ই মুসলমান নয়, ব্যানার্জিরা নিশ্চয়ই মুসলমান নয়, বন্দ্যোপাধ্যায়। সরকারের বানান, পিসি সরকারের বই আমরা পড়ি, SIR CAR, আপনি লিখছেন SAR KAR, তার জন্য আমাকে 7 দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এবং তিনি কি বলছেন? তিনি বলছেন নো, তোমার হয়ে কথা বলার কোনো অধিকার আর কারণ নেই, তোমাকে আসতে হবে। যার অপারেশন হয়েছে সে অপারেশনের টেবিল থেকে গিয়ে দাঁড়াচ্ছে, তা নাহলে কী হবে? তা নয় তার ডিটেনশন ক্যাম্প, তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে, তার নাগরিকত্বকে কেটে নেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে তো বলা হয়েছে 85 বছর যারা ঊর্ধ্ব তাদের বাড়িতে গিয়ে আমি সেই ব্যক্তিটাকেই জিজ্ঞেস করছি, যে মানুষটাকে খুনের অপরাধে অপরাধী করে দণ্ডিত করা হয়েছে, সেই মানুষটার লয়ারের মারফত তার বক্তব্য রাখতে পারে। তুমি কে হেন ব্যক্তি যে তুমি বলছো তোমাকেই আসতে হবে, তোমার কোনো প্রতিনিধি বলতে পারবে না? ইজ ইট ন্যাশনাল? এটা রিজনেবল? এটা যুক্তিপূর্ণ? এটা ন্যায়সঙ্গত? এটা বিধিসম্মত? কি নুরেমবার্গ ট্রায়ালে পৃথিবীতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেখানেও একজন নুরেমবার্গের অপরাধী যারা, সেই অপরাধীরাও তো অন্যজনের মারফত তারা বিচারের প্রার্থনা করতে পেরেছে। অথচ ভারতবর্ষের যিনি আজকে এই চিফ ইলেকশন কমিশনার, তিনি ইলেকশন কমিশনার, তিনি বলছেন আমি কারোর কথাই শুনতে চাই না। আনফর্চুনেটলি ইভেন সুপ্রিম কোর্টের যে স্টেপসটা নেওয়া দরকার ছিল, সুপ্রিম কোর্ট যে কোনো কারণেই হোক সেটা নেননি। অবশ্য সুপ্রিম কোর্টকে ধৈর্য ধরে দেখতে হয়, টু সলভ দি প্রবলেম, নট টু পানিশ, রাইট? আইনের মূল কথাটা পানিশ করা নয়, আইনের মূল কথাটা হচ্ছে অপরাধীটাকে খুঁজে বের করা, সমাধান করা। এবং শুধু তাই নয়, আগের জেল আন্দামান নয়, এখন এটাকে বলা হয় কি সংশোধনাগার, তাই না? সুতরাং কনসেপ্ট অফ ল, কনসেপ্ট অফ পানিশমেন্ট, কনসেপ্ট অফ জুডিশিয়াল প্রসেস চেঞ্জ হচ্ছে। কিন্তু এই ভদ্রলোক তিনি করছেন, কেন করছেন, কারো ইঙ্গিতে করছেন কি না আমি সে বিষয়ে বলতে চাইছি না, বাট হোয়াট এভার ইজ বিং ডান, সেটাকে আমার মনে হয়নি যেটা একটা খুব বৈধ, ন্যায্য এবং যুক্তিপূর্ণ। অতএব এই কথাটাকে বলার জন্যে ভারতবর্ষের এতগুলো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী তো বলেননি। আমি মমতা ব্যানার্জির দল করি না,
মমতা ব্যানার্জি সব কাজ ভালো করছে এমন সার্টিফিকেট আমি দেবো না, কিন্তু এই ব্যাপারটায় যিনি তিনি করেছেন আমি 100% সমর্থন করি এবং তার সাহসিকতার আমি পূর্ণ মর্যাদা আমি দিতে চাই। যারা এই সম্পর্কে কটু মন্তব্য করেন আমার মনে হয় তারা অবিচার করছে, নিজেদের তাদের সংশোধিত হওয়া উচিত। কারণ আজকে সংবাদ মাধ্যমের জন্যে, সংবাদ মাধ্যমের দ্বারায়, সেটা সোশ্যাল মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সবার মারফত দেশের মানুষ কিন্তু সব ব্যাপারটাই ওয়াচ করে। অতএব রাজনীতির পণ্ডিত যারা, সেই রাজনৈতিক পণ্ডিতদের পাণ্ডিত্যটা একটু মেপে জেকে প্রকাশ করলে বোধহয় ভালো হতো। আমি অবশ্য রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝি না, এ কথাটা বলা হবে আমার অত্যন্ত বিনয়। বুঝি, কিন্তু যতটা বোঝা উচিত বোধহয় ততটা বুঝতে পারি না। দিনের শেষে স্যার, এই যে রাজ্য সরকারি কর্মচারীরা যারা এই মুহূর্তে একদম উচ্ছ্বাসে মেতে আছে, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন আপনি? উচ্ছ্বাস ভালো, এই উচ্ছ্বাসের পিছনে যে ব্যক্তিরা তাদের নিবেদন করেছিল তাদের ভুলে যাওয়াটা অন্যায়। যারা বর্তমানে এই যে কর্মী সংগঠনকে একত্রিত করে চলছেন, যে নেতৃত্ব আছেন, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? যারা এই পুরো কর্মী সমাজকে একত্রিত করে নেতৃত্ব দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন আপনি? বিভিন্ন কারণে তারা এই নেতৃত্বটা হয়তো দিচ্ছেন। যেমন কিছু আমি যে বলেছি না, যে আজকে এই মামলা মোকদ্দমা যারা করছেন তারা তো একসময় এসেছিলেন অ্যাডিশন অফ পার্টি হতে। আমি তো দেখছিলাম সব মামলাটা বোধহয় তারাই লড়েছেন। এটা হতে পারে। স্মরণীয় যারা, বরণীয় তারা, তবুও বাহির দ্বারে এই দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। এটা তো বাংলার রবীন্দ্রনাথের কথা না? তো কোথাও গিয়ে কি স্যার আপনার এখন কোনো প্রকার আফসোস হয় যে আপনি এখন এই জয়ের সময় তাদের? নট অ্যাট অল। আফসোস হবে কেন? মাই ডিউটি ওয়াজ টু ফাইট টিল দি ডে আই ওয়াজ দেয়ার। আমি যেদিন সেখান থেকে দিয়ে দিয়েছি সেদিন থেকে আমি, এর মানে এই নয় যে আমি বিস্মৃত হয়ে গেছি। একটা যে শুরু করেছে, যে সৃষ্টি করে, তার সৃষ্টিটাকে বিস্মৃত হয়ে যাওয়া তো উচিত না, আমি বলি। আপনি তাদের জয়ে খুশি? অফকোর্স, তাদের জয়ের সঙ্গে আমার কিছু শ্রম, কেউ যদি মনে করে পেশাদারিত্বের শ্রম, মনে করতে পারে।